আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিওতে। আজকে মূলত আমরা কথা বলবো চর্যাপদ নিয়ে। গত ভিডিওতে আমরা চর্যাপদের প্রথম যে অংশটা সেটা ক্লিয়ার করেছি। আজকের ভিডিওতে আমরা চেষ্টা করব চর্যাপদের দ্বিতীয় পার্টটাকে ক্লিয়ার করার। সো চর্যাপদ পড়তে গেলে আমাদের বেশ কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। তার মধ্যে চর্যাপদ কত সাল থেকে কত সাল পর্যন্ত সেটা আমরা পড়েছি ইতোমধ্যেই, এবং আজকে আমরা যেটা পড়ব সেটা হলো চর্যাপদ, অর্থাৎ চর্যাপদ কি। বাংলাদেশের আদি সাহিত্য চর্যাপদ, যা হাজার বছর আগে মূলত রচিত হয়েছিল এবং হাজার বছর পরে সেটা কি হয়েছে, আবিষ্কৃত হয়েছে। সেই চর্যাপদ নিয়েই আমরা আজকের আলোচনাটা সাজিয়েছি। আর আমাদের যে আজকের স্লাইডটা, সেই স্লাইডটা মূলত নেওয়া বিদ্যাবাড়ির লেখা ভাষা ও সাহিত্য বিশেষ ডাইজেস্ট প্লাস থেকে। অর্থাৎ আমার কাছে যে ডাইজেস্ট, এটা হচ্ছে 47তম এডিশন। আর প্রথমে বলে রাখি যে একটা ডাইজেস্ট কখনোই আপনাকে পূর্ণাঙ্গ ক্যাডার বানাতে পারবে না। একটা ডাইজেস্ট শুধুমাত্র আপনাকে ভালো একটা নাম্বার ক্যারি করতে সাহায্য করবে। যেমন আমাদের একটা ধারণা আছে যে প্রায় 80%-80%-এর মতো প্রশ্ন রিপিট হয়। আর এই 80% মার্ক ক্যারি করতে হলে, বা এই 80% যদি আপনি ক্যালকুলেশন করেন, তাহলে দেখবেন অ্যারাউন্ড 200-র মধ্যে আমরা 200 নাম্বার পাই। 200-র মধ্যে মোটামুটি 180টার মতো এমসিকিউ আমাদের কমন থাকার কথা। এখান থেকে যদি আপনি 130 বা 140 মনে রাখতে পারেন, তাহলে মোটামুটি আমরা আইডিয়া করতে পারি যে প্রিলিমিনারিটা ওভারকাম করতে পারবো। কিন্তু ডাইজেস্ট পড়ে যে আপনি প্রিলি পার করবেন, এই চিন্তাটা করা বোকামি। এই জন্য এই চিন্তাটা আমরা এখানে করছি না। সো আমরা ডাইজেস্ট থেকে একটু ধারণা নিব যে আসলে চর্যাপদটা মূলত কি। এখানে চর্যাপদের টপিকগুলো বলে দেওয়া হচ্ছে, যেমন চর্যাপদ হলো বাংলা সাহিত্যের একমাত্র আদি নিদর্শন। তার মানে বাংলা সাহিত্যের মূলত জন্মটাই শুরু হয়েছিল চর্যাপদ থেকে। আর এই যে আমরা চর্যাপদ পড়ছি, এই চর্যাপদ হচ্ছে কবিতা এবং গানের সংকলন। কবিতা এবং গানের সংকলন, তার মানে বুঝতেছি যে আমাদের যে চর্যাপদটা ছিল, বা সেই সময় চর্যাপদগুলো যিনারা রচনা করেছিলেন বা রচিত যাদের দ্বারা হয়েছিল, তারা মূলত চর্যাপদের মধ্যে যেটা লিখত সেটা হলো গান এবং বিভিন্ন কবিতা লিখত। আর চর্যাপদের আরেকটা বিষয় এখানে লক্ষণীয়, যদি আপনারা ফলো করেন, তাহলে সেটা হচ্ছে যে চর্যাপদ হচ্ছে বৌদ্ধ সহজিয়া ধর্মের সাধন তত্ত্ব। তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন রয়ে গেছে। তাহলে প্রশ্ন হতে পারে যে চর্যাপদ কাদের সাধন তত্ত্ব। এটা বলতে হবে যে বৌদ্ধ সহজিয়াদের। সহজিয়া মূলত একটা গোত্রর নাম এখানে বোঝাচ্ছে, যারা বৌদ্ধ ধর্ম অবলম্বন করত। আর সাধন তত্ত্ব মানে এখানে বোঝাচ্ছে যে ধর্মকে সাধন করা হয়, অর্থাৎ যে ধর্ম মূলত করা হয় তাকে আমরা সাধন তত্ত্ব বলে থাকি। আর এখানে আরেকটা কথা বলা আছে যে চর্যাপদ হচ্ছে পাল এবং সেন আমলে রচিত। তার মানে চর্যাপদ কোন কোন আমলে রচনা করা হয়েছে এটা একটু মাথায় রাখতে হবে। আমরা জানলাম যে চর্যাপদ মূলত রচনা করা হয়েছিল পাল রাজা এবং সেন রাজার আমলে। এটা এমসিকিউ প্রশ্নতে আসতে পারে যে চর্যাপদ কোন রাজার আমলে লেখা হয়েছিল, সেটা আমরা উত্তর দেব কি? এটা উত্তর দেব পাল এবং সেন রাজা। আর চর্যাপদ মূলত কি? চর্যাপদ মানে আচরণ। চর্যাপদ মানে আচরণ এবং সাধনা সাধনা পদ্ধতি। অর্থাৎ সাধনা পদ্ধতি বলতে কি বোঝায়? অর্থাৎ যে পদ্ধতি সাধন করে আমরা নিজের ধর্মকে মেনে চলতে পারি। যেমন আমরা যদি ইসলাম ধর্মের কথা চিন্তা করি, তাহলে ইসলাম ধর্মের মধ্যে যেটা আসে সেটা হলো কিভাবে আমরা দিনের পথে চলবো, কিভাবে আমাদের দিনের ধর্মকে মেনে চলতে হবে। ঠিক এই বিষয়গুলো সেই সময় বৌদ্ধ ধর্মের যে সাধন তত্ত্বগুলো ছিল, বা বৌদ্ধ ধর্মর যে ধর্মের কথা বলা আছে, কিভাবে তারা ধর্ম পূজা করলে তারা মূলত তাদের গন্তব্যে অর্থাৎ জান্নাতে পৌঁছাতে পারবে বা তাদের স্বর্গে পৌঁছাতে পারবে, ঠিক এমন সাধন তত্ত্ব যেটা যে তত্ত্ব অনুসরণ করে, অর্থাৎ যে বই অনুসরণ করে তাদের জীবনকে পরিচালনা করত, ঠিক সেই বইটা হচ্ছে তাদের সময়কার চর্যাপদ। তার মানে আমাদের সময় যখন আমরা কোরআন পড়তেছি বা কোরআন মজিদ পড়তেছি, ঠিক অনুরূপভাবে বলা যায় যে তারা তখন এই কোরআনের ন্যায় বৌদ্ধ ধর্মরা তাদের ধর্ম পদ হিসেবে ব্যবহার করতো মূলত চর্যাপদ, যে তাদের ধর্ম বইটা ছিল। তাহলে আমরা বুঝলাম যে চর্যাপদটা কি। মূলত চর্যাপদের যে
বিষয়বস্তু, সেই বিষয়বস্তুগুলো জানলাম। এখান থেকে এমসিকিউ কোশ্চেন হইতে পারে। তারপরে আমরা আরেকটা বিষয় এখানে দেখব যে চর্যাপদের নামকরণ। চর্যাপদ বিভিন্ন সময় বিভিন্ন নামকরণ করা হয়েছে, এগুলা মনে রাখতে হবে। আর এটা মনে রাখা একটু চ্যালেঞ্জিং মনে হয় আমার কাছে, কারণ দেখেন মুনি দত্তের মতে, অর্থাৎ মুনি দত্ত বলেছে যে আশ্চর্য চর্যাচয়, আশ্চর্য চর্যাচয় হচ্ছে মুনি দত্তের মতে। আর নেপাল থেকে যখন এই চর্যাপদটা আবিষ্কৃত হয়েছে, অর্থাৎ নেপালের 1907 সালে নেপালের যে রাজগ্রন্থাগার, অর্থাৎ রয়্যাল রাজগ্রন্থাগার থেকে এই চর্যাপদটা আবিষ্কার করা হয়। তার মানে নেপালের পুঁথিতে যে নামটা ছিল সেটা হচ্ছে চার্যাচর্য বিনিশ্চয়। কি ছিল? চার্যাচর্য বিনিশ্চয়। তারপরে যখন আমরা প্রবোধচন্দ্র বাগচির কথা চিন্তা করি, প্রবোধচন্দ্র মূলত তিব্বতী ভাষার প্রথম আবিষ্কারক। সো তিনি যখন চর্যাপদের নাম দেন তখন এটার নাম হয়ে যায় চর্যাস্য বিনিশ্চয়, চর্যাস্য বিনিশ্চয়। আর যখন এটাকে আবার হরপ্রসাদ শাস্ত্রী, ওনার মতে এই চর্যাপদটা আবার আরেকটা নামকরণ হয়ে যায়, সেটা হচ্ছে চর্যাচর্য বিনিশ্চয়। তাহলে এই যে নামগুলো আমরা দেখছি, এই নামগুলো প্রায় কাছাকাছি থাকায় আমাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়ে যায়। আসলে এটার সঠিক কোনটা কে বলছে এটা একটু মনে রাখা কঠিন হয়ে যায়। সেটা আমরা মনে রাখবো কিভাবে? এটা আমাদের একটু টেকনিক করে পড়তে হবে। যেমন প্রথম যদি আমরা সিরিয়ালি মনে রাখতে চাই, তাহলে মুনি দত্ত কি বলছে? মুনি দত্ত বলছে সরেয়া দিয়ে, অর্থাৎ নামের প্রথম অক্ষরটা একটু মাথায় রাখবো। তারপরে নেপালের যে রয়্যাল রাজগ্রন্থকারের বা নেপালের পুঁথি থেকে যেটা পাওয়া যায়, অর্থাৎ রিয়েল নামটা কি? চর্যাস্য, মানে চর্যার সাথে তালবের স সাথে চ থাকবে। তাহলে এটা কে লিখছে? এটা কে বলছে? এটা বলছে হচ্ছে নেপালের যে পুঁথিতে নাম আছে সেই নামের কথা বলছে। তারপরে যখন আমরা প্রবোধচন্দ্র বাগচির কথা চিন্তা করব, তখন আমরা চিন্তা করব যে চর্যাচর্য, চর্যাচর্যের এখানে আমরা কি পাচ্ছি? মূলত এই যে তালবের ছয় চয়টা পাচ্ছি, এটা মাথায় রাখতে হবে। এটুকু হচ্ছে আমাদের মেইন মনে রাখার বিষয়। তারপরে যখন হরপ্রসাদ শাস্ত্রীর কথা আমরা চিন্তা করব, তখন এটা কই থেকে আসছে? চর্যার সাথে, অর্থাৎ চর্যা আমরা তো জানি, চর্যার সাথে যখন এই যে জফলাটা আছে, এই জফলা থাকলে সেটা আমরা বুঝে নেব যে এটা হরপ্রসাদ শাস্ত্রীর মতে। আর তিব্বত অনুবাদ, অর্থাৎ তিব্বত অনুবাদের নাম অনুযায়ী এটা ছিল চর্যা গীতিকোষ বৃত্তি। আর এই যে বৃত্তীয় কথাটা থাকলে, এই বৃত্তি কথাটা থাকলে বুঝতে হবে এটা হচ্ছে তিব্বতী ভাষা থেকে অনুবাদ হয়েছে। আর যখন আমরা আধুনিক পণ্ডিতদের মতে এই চর্যাপদের নামটা দেখব, তখন এই যে লাস্ট চর্যা গীতি কোষ, এই কোষ কথাটা মনে রাখবো, তাহলে এটা আমরা খুব সহজে মনে রাখতে পারবো। তাহলে আমরা বুঝলাম যে নামকরণগুলো কারা কিভাবে করছে। এগুলা সম্ভব হলে একটু কষ্ট করে আপনারা নোট করবেন, নোট করে মনে রাখার চেষ্টা করবেন, তাহলে এটা আপনার জন্য ভালো হবে, অর্থাৎ আপনাকে মনে রাখতে হবে। তারপরে দেখেন চর্যাপদের যে আবিষ্কারের স্টোরিটা, আবিষ্কারের হিস্ট্রিটা কি? এটা হচ্ছে মেইনলি আবিষ্কার যেভাবে হয় সেটা হচ্ছে 1882 সালে রাজা রাজেন্দ্রলাল মিত্র, অর্থাৎ সংস্কৃতি বৈদিস্ট লিটারেচার ইন নেপাল গ্রন্থে তিনি বৌদ্ধ তান্ত্রিক, অর্থাৎ বৌদ্ধ তান্ত্রিক কারা? যারা তন্ত্রমন্ত্র সাধনা করেন এবং যারা বৌদ্ধ ধর্মের, তাদেরকে বলা হচ্ছে বৌদ্ধ তান্ত্রিক, অর্থাৎ বৌদ্ধ তান্ত্রিক সাহিত্যের কথা প্রকাশ করেন। তাহলে কি কোন বইয়ে এটা লেখা হয়েছিল? সংস্কৃতি বৌদ্ধিস্ট লিটারেচার ইন নেপালে। সেই বইটার নামটা একটু মনে রাখতে হবে। কে করেছিল? রাজা রাজেন্দ্রলাল মিত্র। এই নামটাও মনে রাখতে হবে, এটা ইম্পর্টেন্ট। তারপরে সালটা তো অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। তারপরে দেখেন সেকেন্ড যে স্টেপ পাই আমরা, সেটা হলো যে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে একসঙ্গে 4টি বই, অর্থাৎ 4টি গ্রন্থ আবিষ্কার করেন। এখানে গ্রন্থ মানে বই বোঝাইছে। আর এই 4টির একটি হচ্ছে কি? চর্যাপদ। তার মানে এখানে একটা ইম্পর্টেন্ট সাল চলে আসছে এবং একটা নাম চলে আসছে। দেখেন প্রথমত প্রশ্ন হইতে পারে যে চর্যাপদ কে আবিষ্কার করেন? এটা হবে হরপ্রসাদ শাস্ত্রী। এটা একটা যেমন আমাদের ইম্পর্টেন্ট নোট, তেমন হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রীর যে মূলত উপাধিটা ছিল, এই উপাধিটার নাম কি ছিল? এটা ছিল কি? মহামহোপাধ্যায়। এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা বারবার এসেছে বিগত বিশেষগুলোতে, সেটা হলো যে চর্যাপদ অর্থাৎ কত সালে আবিষ্কৃত হয়? চর্যাপদ আবিষ্কৃত হয় 1907 সালে। এটা একটা ইনফরমেশন। তারপরে আমাদের আরেকটা বিষয় মনে রাখতে হবে যে চর্যাপদ আসলে কোথায় থেকে পাওয়া যায়। সেটা হলো নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে। অর্থাৎ নেপালের রয়্যাল লাইব্রেরিটা কোথায় ছিল?
সেটা ছিল মূলত হচ্ছে নেপালের রাজ গ্রন্থাগার একটা। তারপরে দেখেন একটা তো আমরা চর্যাপদ পাইলাম, তাহলে এখানে বাকি যে 3টি গ্রন্থ আছে সেই 3টি গ্রন্থের নাম কি? একটা হচ্ছে সরহপাদের দোয়া, এটা মাথায় রাখতে হবে, সরহপাদের দোহা। একটা হচ্ছে কৃষ্ণপাদের দোহা, একটা হচ্ছে ডাককর্ণ। ডাককর্ণ মূলত বোঝায় সেই সময় বৈদ্যদের স্ত্রীকে, এটা আমরা পরবর্তীতে পড়ে নেব, সমস্যা নাই। তারপর হচ্ছে উল্লেখিত 4টি গ্রন্থ একসঙ্গে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় 1916 সালে। কত সালে? 1916 সালে, প্রায় অ্যারাউন্ড 9 বছর পরে। এই চর্যাপদগুলো আবিষ্কার হওয়ার পরে 9 বছর পরে সবগুলা কি করা হয়? এই 4টি গ্রন্থ কলকাতার বঙ্গীয় সাহিত্য থেকে। কোন সাহিত্য থেকে? বঙ্গীয় সাহিত্য থেকে, এটা মাথায় রাখতে হবে, অর্থাৎ এটা প্রশ্ন আসতে পারে। বঙ্গীয় সাহিত্য থেকে প্রকাশিত করা হয় কত সালে? 1916 সালে। তার মানে আমরা এখন পর্যন্ত 3টা সাল পাইছি। একটা সাল হচ্ছে যেটা আমরা পাই 1882 সালে, আর সেটা হচ্ছে রাজেন্দ্রলাল মিত্র, তিনি হচ্ছে বৌদ্ধ ধর্মের কথা উল্লেখ করেন তার একটা বইয়ে, সেটা হচ্ছে সংস্কৃতি বৌদ্ধিস্ট লিটারেচার ইন নেপালে। তারপরে আমরা আরেকটা সাল পাই, আর এবং এখানে একটা নাম পাই, সেটা হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রী তিনি হচ্ছে 1907 সালে মূলত তিনি চর্যাপদ, অথবা চর্যাপদই না শুধু, নেপালের রয়্যাল রাজগ্রন্থাগার থেকে 4টা গ্রন্থ আবিষ্কার করেন। তার মধ্যে একটা ছিল কি? চর্যাপদ, তাই না? হ্যাঁ। আর এই চর্যাপদগুলো আমরা নাম পেয়েছি ইতিমধ্যেই। নাম একটা ছিল হচ্ছে সরহপাদের দোহা, কৃষ্ণপাদের দোহা, আর হচ্ছে কি? ডাককর্ণ। সো এগুলো আবার যখন প্রকাশিত করা হয় তখন এটা প্রকাশ করা হয় 1916 সালে। কোথায় থেকে? বঙ্গীয়, কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটা প্রকাশিত করা হয়। তাহলে এই ইনফরমেশনগুলো আমাদের একটু মনে রাখতে হবে। তারপরে যদি দেখি আমরা এখানে দেখব যে তখন 4টি গ্রন্থ একসঙ্গে নাম দেওয়া হয় 1000 বছরের পুরনো বাংলা ভাষার বৈধ গানের দোহা। তার মানে এই দোহাতে আপনি একটু মাথায় রাখবেন, কারণ এখানে কি কি ছিল? মূলত বৈধ গান ও দোহা ছিল। তারপরে দেখেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় 1926 সালে, কত সালে? 1926 সালে দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বাঙালি লিটারেচার গ্রন্থে চর্যাপদের ভাষা বিষয়ক, কি বিষয়ক? চর্যাপদের ভাষা বিষয়ক গবেষণা করে এবং প্রমাণ করে দেন যে চর্যাপদ বাংলার আদি নিদর্শন। তার মানে আদি নিদর্শন কেন হইল? পরের স্টেপে যদি আমরা বলি তাহলে বুঝতে পারবো। পরের যেটা, সেটাতে বলা হয়েছে যে 1927 সালে, আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলছে কত সালে? 26 সালে। এবং 1927 সালে শ্রেষ্ঠ ভাষাবিজ্ঞানী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বৈদ্যিক মিস্ট্রি সংসে বলছেন যে গ্রন্থের চর্যাপদের ধর্মতত্ত্ব বিষয়ক গবেষণা করেন। তিনি কি করেন? ধর্মতত্ত্ব, অর্থাৎ তাদের মেইন ধর্মটা কি ছিল, তার যে বৌদ্ধ ধর্ম ছিল, এই বিষয়ে তিনি গবেষণা করেন, করে প্রমাণ করে দেন যে চর্যাপদ বাংলা সাহিত্যের আদি নিদর্শন ছিল। চর্যাপদ কি ছিল? বাংলা সাহিত্যের আদি নিদর্শন ছিল। এটা কে করে? এটা করেন হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তাহলে এখানে 2টা স্টেপ আমাদের মনে রাখতে হচ্ছে। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, যিনি হচ্ছে 1916 সালে তেনার বইয়ে বা গ্রন্থে ভাষা বিষয়ক যে গবেষণা আছে, সেই ভাষা বিষয়ক গবেষণা করে তিনি প্রমাণ করে দেন যে এটা বাংলা ভাষার একটি আদি নিদর্শন। তারপরে যখন আবার 1927 সালে শ্রেষ্ঠ ভাষাবিজ্ঞানী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি তেনার বইয়ে বলেন যে, বইয়ে কি বলছেন? তিনি তেনার বইয়ে বলছেন যে এটা ধর্মতত্ত্ব, অর্থাৎ ধর্মতত্ত্বের দিক থেকে এটা বাংলাদেশের একটা বাংলা সাহিত্যের আদি নিদর্শন। তার মানে বাংলা সাহিত্যের সাথে এটার একটা মিল পাওয়া যাচ্ছে। তারপরে যদি আমরা চিন্তা করি পরবর্তী স্টেপগুলো একটু দেখার চেষ্টা করি স্ক্রিনে দেখেন। চর্যাপদের ভাষা, মূলত চর্যাপদের ভাষাটা কই থেকে আসছে? চর্যাপদ প্রাচীন বাংলায় রচিত, তবে এখানে হিন্দি ভাষা পাওয়া যায়, মৈথালি ভাষা পাওয়া যায়, আসামিয়া ভাষা পাওয়া যায়, অর্থাৎ অসমিয়া যেটাকে বলা হয়, সংস্কৃত ভাষাও পাওয়া যায়। তার মানে এখানে আমরা কয়টি ভাষার প্রভাব পাচ্ছি? 4টি ভাষার প্রভাব পাচ্ছি, এটা মাথায় রাখবেন। আর ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী এ ভাষাকে সন্ধ ভাষা অথবা সন্ধ্যা ভাষা অথবা আলো আধারের ভাষা বলেছেন। এই ভাষাগুলো তিনি কেন ব্যবহার করেছেন? কারণ এই ভাষাগুলার কোথাও আলো কোথাও আধার, অর্থাৎ কোথাও বোঝা যায় আবার কোথাও বোঝা যায় না, এই জন্য তিনি এই ভাষাগুলোকে এই কয়টার নাম দিয়েছেন মেইনলি।
আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে তিনি এই ভাষাকে বঙ্গকামরূপী ভাষা বলেছেন। আর এই চর্যাপদের কোনো একবচন বা বহুবচনের মধ্যে কোনো পার্থক্য নেই, অর্থাৎ বাংলা সাহিত্যে যেহেতু প্রথম নিদর্শন এটি, সেই সময় একবচন বা বহুবচনের হয়তো বা সেরকম কোনো পরিচালন ছিল না, যার জন্য আমরা এখানে একবচন বা বহুবচন পাই না। আর এখানে আরেকটা বিষয় ছিল না, সেটা নত্যসত্য বিধান, অর্থাৎ স এর যে বর্ণের কোনো পার্থক্য ছিল না, অর্থাৎ চাইলেই মূর্ধন্য স, পেটকাটা মূর্ধন্য স, তারপরে দন্ত স বর্ণের যে কোনো কিছু আমরা এখানে ব্যবহার দেখতে পাই। তারপরে ছন্দের কথা যদি আসি, এটা একটা ছন্দে লেখা ছিল, সেই ছন্দের নাম এখানে মাত্রাবৃত্ত ছন্দে, অর্থাৎ আমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছি যে রবীন্দ্রনাথ ঠাকুরের সোনারতরী কবিতা কোন ছন্দে লেখা, সেটা আসলে মাত্রাবৃত্তে, অর্থাৎ এই মাত্রাবৃত্তের ছন্দটা এই সোনারতরীতে মনে রাখতে পারেন সহজ উপায়। তারপরে আসি যে চর্যাপদের সংখ্যা। চর্যাপদ মূলত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 50টি পাওয়া যায়, আর সুকুমার সেনের মতে এখানে 51টি পাওয়া যায়। আর চর্যাপদের যে পদকর্তা, যারা চর্যাপদ মূলত রচনা করেছেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 23 জন পাওয়া যায়, আর সুকুমার সেনের মতে 24 জন পাওয়া যায়, এবং আমরা 24 জনেরই নাম ইতোমধ্যেই দেখতে পাবো পরবর্তী স্লাইডে। সো দেখা হচ্ছে পরবর্তী স্লাইডে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যে স্লাইডটা আমরা পড়লাম অবশ্যই চেষ্টা করবেন যে এই স্লাইডটাকে ভালোভাবে মেমোরাইজ করার, এবং বেশ কিছু নোট আছে, আপনাদের নোটগুলো করতে হবে। আর যদি মনে করেন যে নোটগুলো করবেন না, তাহলে আপনি আমার চ্যানেলের সাথে বা ফেসবুক পেজের সাথে যুক্ত থাকতে পারেন। আমি আমার করা নোটগুলো স্লাইড আকারে, অর্থাৎ পিকচার করে আপনাকে দিয়ে দেব। সেটা কিভাবে পাবেন? সেই নোটগুলো পাওয়ার জন্য যেটা করতে হবে, আমার ফেসবুকে যদি আপনি অ্যাড থাকেন তাহলে ওখানে নক দিলেই আমি আমার নোটগুলো আপনাকে শেয়ার করতে পারবো। সো নোটগুলো পড়লে মনে হয় না যে প্রাচীন যুগ নিয়ে আপনার কোনো প্রবলেম থাকবে। সো দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।